আরো একবার যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, এসএসসির মামলায় চূড়ান্ত রায়দান। 2016 গোটা প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট। ভোটের আবহে বড় ধাক্কা, রাজ্যের সমস্ত নিয়োগ বাতিল করে দিল হাইকোর্ট। মূলত 25,753 জনের নিয়োগ বাতিল। 2016 পুরো প্যানেল বাতিল। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ। সুদ সহ 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ। শুধু তাই নয়, এসএসসি কারো নির্দেশে দেওয়া হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ, এবং সেটাও একেবারে শীঘ্রই। সমস্তই ওএমআর শিটে কপি আপলোডের নির্দেশ। সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। শুধুমাত্র একমাত্র সোমা দাসের চাকরি ক্ষেত্রে বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, কিন্তু 2016 গোটা নিয়োগ প্যানেল সেটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে এসএসসির এই যে মামলা, দীর্ঘ এতদিন ধরে, মাসের পর মাস ধরে এই মামলা চলছে, তার একটা চূড়ান্ত যে প্রেক্ষিত তৈরি হয়েছিল সেটা আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। এই এসএসসি মামলার রায়দান, যেখানে এসএসসিতে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আজকে এই নির্দেশ বহাল থাকছে, অর্থাৎ গোটা প্যানেল বাতিল। মোট পরীক্ষার্থী কত ছিল? 24,640 বলা হচ্ছে, কিন্তু নিয়োগ কত হয়েছিল সেটাও দেখাবো। কারণ মোট পরীক্ষার্থী 24,640 আর অতিরিক্ত নিয়োগ ছিল 1100। এটা অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট। আদালতের কাছে ছিল এই মামলায় চাকরি হারায় 5,000 জন। এসএসসি মামলায় আজকে রায়দান এই বিষয়গুলো আরও একবার উঠে এসেছে, কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশও রয়েছে। যে 5,000 জন চাকরি হয়েছিল সেক্ষেত্রে এই স্থগিতাদেশ রয়েছে। এসএসসি পরীক্ষায় দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে, সেই অভিযোগ আপনারা প্রত্যেকটা জানেন। মূলত এসএসসি মামলার এই রায়, আর এরপর সে মামলা আবারও ফিরে আসে কলকাতা হাইকোর্টে এই মামলা হয়। এসএসসি মামলার যে রায়দান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলা ওঠে 2021 নভেম্বরে। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়গুলো সামনে এসে 2021 ডিসেম্বরে সিবিআই প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেয়, এবং এসএসসি মামলার যে প্রেক্ষিত সেটাই দেখাচ্ছি। উঠে এসছে প্রাথমিক রিপোর্টে নানান বিস্ফোরক তথ্য, একের পর এক সে তথ্য আদালতে পেশও করা হয়। মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়, এবং রীতিমতো চ্যালেঞ্জ করে সিবিআই তদন্তে 2022 প্রথম দিকেই বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য, অর্থাৎ যেটা বলছিলাম যে চ্যালেঞ্জ করেছিল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল থাকলো বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে, অর্থাৎ রাজ্যের যে যুক্তি ধোপে টেকেনি। সিঙ্গেল বেঞ্চে ফের শুরু হয় নতুন করে শুনানি এসএসসি মামলায়। সিঙ্গেল বেঞ্চে নতুন করে একটি শুনানি, কিন্তু এই সিবিআই রিপোর্টে উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। অত্যন্ত বড় ইম্পর্টেন্ট একটি জায়গা। 2022 শেষের দিকে 5,000 বিতর্কিত চাকরি প্রাপকদের চাকরি বাতিল বলে দেওয়া হয়। বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন কে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আগে থেকেই ছিল। এই নির্দেশের মামলা করেছিলেন রাজ্য এবং বিতর্কিত চাকরি প্রাপকরা। এই প্রত্যেকটা ফ্যাক্ট ফের সিঙ্গেল বেঞ্চে মামলা নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এসএসসির মামলায় মূলত যে প্রেক্ষিত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 5,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন সেই সময়। শুধু তাই নয়, বেতন গ্রহণের নির্দেশের ওপর দেওয়া হয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যা পরবর্তীতেও বহাল রাখা হয়। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ তৈরি করে ফের মামলাটি শুনানি নির্দেশ দেন। একটার পর একটা বেঞ্চ বদল এবং মামলা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মতো বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বেঞ্চে ফের এই মামলা আসে। ফের শুরু হয় এই মামলার শুনানি। সময় দেওয়া হয় 6 মাস। 6 মাসের মধ্যে এই মামলা শেষ করার কথা বলা হয়, এবং তার মধ্যেই অনেকটা আগেই টানা 3.5 মাসে শুনানি পর্ব একটানা পর শুনানি চলেছে, এবং তারপরে মামলা নিষ্পত্তি হলো আজ, এবং ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হয় গত 20 মার্চ। এবং এই মামলায় আজকের এই রীতিমতো
এই রায়দান এটাই কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং আজকের এই রায়দান এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটা জানি যা বলা হচ্ছে 2016 এবং শুধু 2016 গোটা প্যানেলটাই রীতিমতো বাতিল করে দেওয়া হলো। আমরা কথা বলেছিলাম বহু প্রতিক্রিয়াশীল এবং আইনজীবী ফিরদৌস শামীম এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়, দুই আইনজীবী কি বক্তব্য ছিল এবং এই নির্দেশ হাতে পাওয়ার পর শোনাব। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচর এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট, যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল। নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে। সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল, তারই শুধুমাত্র চাকরিটা আছে। পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। এই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে, সেটাও আজকে। এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল চারটে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B, সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন, সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদ্বয় আজকে নির্দেশ দিয়েছেন। আদালত আজকে বলেছে যে পুরোটাই নাল অ্যান্ড ভয়েড, যারা অযোগ্য চাকরি পেয়েছিলেন তাদের বেতন সুদ সহ ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। 25,753 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল, তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখবে। হলো যে পুরো প্যানেল ক্যান্সেল, যারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড তাদের সমস্ত টাকা 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এই প্রসেস ডিএম করবেন, ডিআই এই টোটাল জিনিসটা দেখে ডিএম এর কাছে রিপোর্ট করবে। সুপার নিউমেরিক পোস্ট যেটা হয়েছিল সেটা কার মদত ছিল সেইটা সিবিআই তদন্ত করবে এবং প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে। আর এই প্রসেসের মধ্যে দেখা গেছে যে র্যাঙ্ক জাম্পিং, ভুয়ো ব্ল্যাঙ্ক ওএমআর, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এবং এত পরিমাণ ইল্লিগাল হয়েছে যেটা কারা কারা জেনুইন সেটা ডিটেক্ট করার মতন কোনো জায়গা নেই এবং রাজ্য সরকারের তরফ থেকেও এটা কোনো প্লি কোর্টের কাছে বলা হয়নি। এর পরিপ্রেক্ষিতে সবাইকেই বাতিল করা হয়েছে। আইনজীবীদের বক্তব্য আমরা শুনলাম। অন্যদিকে সেই চাকরি প্রার্থীরা যারা দীর্ঘ একটা আন্দোলন করে এসছেন এবং এই এতগুলো চাকরি প্রার্থী তারা কি বলছেন হাইকোর্টের আজকের এই রায় শোনার পর, তাদেরও প্রতিক্রিয়া শোনাবো। কাঁদবো না? আপনি বলুন, আমার 19 সাল থেকে আমরা এরকমভাবে সাফারার। আমরা 2000 সালে পরীক্ষা দিয়েছি, 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সালে আমরা পুরো আন্দোলন করেছি। সেই জায়গায় যারা টাকা দিয়ে চাকরি করছে তাদের জায়গায় আমাদের চাকরি ওরা করছে। এর থেকে কষ্টের কিছু আছে বলুন তো? ফেরত দিতেই হবে। আমাদের এতদিনের টাকা ওরা নিয়ে বসে রয়েছে, আমাদের এতদিনের টাকা ওরা নিয়ে বসে রয়েছে। করবো তো নিশ্চয়ই, কারণ আমাদের টাকা ফেরত দিতে হবে। আমাদের অন্যায় করে যারা চাকরি করছে আমি তাদেরকে প্রশ্রয় দেবো? তাহলে তো দেশ করাপ্টেড হয়ে যাবে। টাকা ফেরত দিতে হবে, কারণ নাহলে দেশ কোথায় যাবে, সমাজ কোথায় নামবে?
বলছি আমাদের বিচার ব্যবস্থার অতি সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে, যে জন্য বিচার ব্যবস্থাকে আমরা স্বাগত জানাচ্ছি। যেটা হয়েছে সেটা সম্পূর্ণ যোগ্যদের পক্ষে হয়েছে এবং অযোগ্যদের পক্ষে। যারা অযোগ্যভাবে চাকরিটা দখল করেছিল তাদেরকে চাকরিটা যাক, এটা আমরা প্রার্থনা ছিল এবং আমরা সেই জন্যই আমাদের কোর্টে কেসটা গেছিল এবং কোর্ট আমাদের সুযোগ্য বিচারটা দিয়েছেন। এবং এবার দেখার যে কত দ্রুত ওদের অযোগ্যদের জায়গায় যোগ্যরা প্রার্থীরা চাকরিটা পায়, সেটাই একটা দেখার। আমরা প্রার্থনা করব মহামান্য আদালতের কাছে মনিটরিং করে যেন এই দ্রুত যারা অযোগ্যদের জায়গায়, আমাদের অযোগ্যরা যারা যোগ্যদের জায়গাটা দখল করেছিল তাদের যেন দ্রুত চাকরিটা হয়ে যায়, এটাই আমরা দেখব এবং এটাই তাড়াতাড়ি সেটাই দেখার যে কত তাড়াতাড়ি সেটাই করছে। যে দেখুন, আমরা তো আমাদের জীবনটা টোটালি অনিশ্চিত ছিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে। এখন আমরা ভেবেছিলাম যে আজকে আদালত, মহামান্য আদালত অন্তত যোগ্যদের কথা বিবেচনা করে যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগের কিছু অর্ডার দেবেন, কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে ওই প্যানেলে তো একজন হলেও যোগ্য ব্যক্তি চাকরি করছিলেন, তাহলে তার প্রতিও কিন্তু অবিচার করা হলো। তাহলে নতুন করে আবার প্রসেসিং শুরু হওয়া মানে আবারও দীর্ঘসূত্রিতা। আমাদের জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে, সুতরাং এই দীর্ঘসূত্রিতা, এই অনিশ্চয়তা আবারও কিন্তু আমাদের জীবনে নেমে এলো। আমরা ডিপিএস এর ক্ষেত্রেও একই বিষয় দেখলাম যে গতিটা অত্যন্ত একেবারেই এসএসসি সম্মুখ গতিতে চলে, অর্থাৎ কচ্ছপ এর গতিতে চলে। সেই সম্মুখ গতি এই প্রসেসিং শেষ করতে করতে আরো ক বছর লাগিয়ে দেবে, কোনো ইয়ত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের কি হলো? কিছুই হলো না। আদালতের এই আজকের এই রায়ে, হ্যাঁ অবশ্যই দুর্নীতিকারী, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের আজকে চাকরি চলে গেল, বেতন ফেরত দেওয়ার অর্ডার হয়েছে, এটা সত্যের জয় হলো। কিন্তু যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিন্তু সঠিক বিচারটা হলো না। একটা প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরপরে আমরা কিভাবে আশা পাবো? কারণ আজকে দীর্ঘ 8 বছর ধরে আমরা এই আন্দোলন করছি। আমরা ভেবেছিলাম যে মাননীয় বিচারপতি একটা রায় দেবেন যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেট যারা রাস্তার ধারে বসে আছে তাদের ব্যাপারে কোনো একটা নির্দেশ দেবেন। আমরা এই আশাতে আজও বসে আছি, কিন্তু আমরা জানি না সত্যি কবে হবে, আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে এই নিয়োগের জন্য, এই চাকরিটার জন্য। আমরা সত্যিই জানি না। আমরা সত্যি সবাই আশা হতো, কারণ এই চাকরিটার জন্যই তো আমাদের পরিজনগুলো বেঁচে আছে। আমরা সত্যিই জানি না কি হবে আমাদের শেষ পর্যন্ত। আমরা তো অযোগ্য ক্যান্ডিডেট না, অযোগ্যদের জীবন জীবিকা পরিজন তারা 8 বছর ধরে চাকরি করছে, কিন্তু আমরা এখনো তো চাকরিটা পাইনি। আমরা ভেবেছিলাম এই প্যানেল থেকেই চাকরি পাবো, কিন্তু সেই যেখানে প্যানেলটাই ক্যান্সেল হয়ে যায় সেখানে আমাদের কি হবে আমরা সত্যিই জানি না। আপনাদের একটাই বক্তব্য, অযোগ্যরা চাকরি না পেলেও যোগ্যদের যে প্যানেলে নাম ছিল তাতে চাকরি পাওয়াটা অত্যন্ত জরুরি, এই নির্দেশ যদি হাইকোর্ট। হ্যাঁ, আমরা আশা করছিলাম যে আমরা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট যাতে আমাদের চাকরিটা হয়, মাননীয় বিচারপতি সেই ব্যবস্থাই করবেন। আমরা সত্যিই সেই আশা করেছিলাম, কিন্তু এখনো সেই আশা আমরা এখনো দেখতে পাচ্ছি না। কি হবে আমাদের শেষ পর্যন্ত, জীবনটা কোন দিকে যাবে, আমরা বাঁচতে পারবো কিনা আমরা সত্যিই জানি না। 10 কিলো হাতুড়ি এসে বুকে একটা সজোরে বাড়ি দেওয়ার মতো হলো। কারণ দীর্ঘ 8 বছর যোগ্য হয়ে দীর্ঘ 8 বছর বঞ্চিত, 3.5 বছরের ওপরে রাস্তায় রয়েছে। আমাদের দাবিটা কি ছিল? সমস্ত অযোগ্যদের বাতিল করে যোগ্য জেনুইন যাদের ওএমআর ঠিক আছে তাদের নিয়োগ। পরিণামে আমরা কি পাচ্ছি? পুরো প্যানেলটা বাতিল। পরবর্তীতে বলা হয়েছে যে 15 সপ্তাহের মধ্যে নতুন করে আবার টোটাল ভ্যাকান্সি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। সেই প্রসেসটা কি হবে? সেটা কি একদমই নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, না এই যে প্যানেলটা ছিল তার মধ্যে থেকেই আবার নেওয়া হবে? এই যে দীর্ঘ 8 বছর ধরে যে আমরা রাস্তায় বঞ্চিত হয়ে আছি, আমাদের মধ্যে তো সেই মানসিকতাটা আর নেই যে নতুন করে আবার পরীক্ষায় বসার সুযোগটা পেতে পারি, কারণ অনেকের বয়সে চলে গেছে। কেউ বলছিলেন যে রীতিমতো কারোর চাকরি হারাতে হচ্ছে, একটা গোটা প্যানেল চলে গেল, গোটা প্যানেল বাতিল করে দেওয়া হলো। এতক্ষণ যাদের চাকরি গিয়েছে বা যারা চাকরি পায়নি দিনের প্রতি রাস্তায় বসে রয়েছে তাদের বক্তব্য শুনেছিল, কিন্তু এবার শোনাবো তার কথা। এই গোটা প্যানেলের যাদের চাকরি চলে গিয়েছে বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু একজনের চাকরি বহাল রেখেছে মেডিকেল গ্রাউন্ডে। সেই সোমা দাস, তার কি প্রতিক্রিয়া একেবারে শোনাবো, দেখুন। আমরা লাস্ট দেখেছি 2011 সালে একটা এসএসসি হয়েছিল, তারপর থেকে শুরু হয়েছে 2016। তাহলে 2011 থেকে 24 সাল আমাদের যারা জেনারেশন আছে তারা মাত্র 2টো এসএসসি পেয়েছি। সেক্ষেত্রে আমাদের কি 2টো এসএসসি পাওয়া উচিত ছিল? কখনোই ছিল না। তাই বলবো যে সাধারণ চাকরি পাত্রে কেন অন্যের রাজনৈতিক নেতারা যারা দেশের ভালো করবার জন্য আছেন তাদের দুর্নীতির ফল কেন ভোগ করবে? এই প্রশ্নটা আজ আমার
যোগ্যতায় পাওয়া চাকরিটা আমার ক্যান্সারের নামে চলে গেল, এটা আমি কেন সহ্য করবো? এগুলো তুমি নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে নেছো। ওরা নৈতিকতা, একটা শিক্ষকতার চাকরি বা যে কোনো চাকরি বলুন, মানুষের চাকরির থেকে বড় হলো নৈতিকতা। ওরা প্রথমেই নৈতিকতা বিসর্জন দিয়েছে নিজেদের চাকরি পাওয়ার জন্য। ওরা আজ যে ভুগছে, যারা চাকরি এখনো পায়নি ওদের জন্যই কিন্তু পায়নি, যারা চাকরি দিয়েছে তাদের জন্যও পায়নি, আর যারা চাকরি নিয়েছে তাদের জন্য। একটা পাওয়া না পাওয়া রীতিমতো হারানোর যেন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একটা দোলাচল অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু এই জট কাটবে কি? নতুন করে যদি ওএমআরসিটা পুনর্মূল্যায়ন করা হবে, কতদিন কবে বা এই প্রসেস এখনো পর্যন্ত সম্পূর্ণ হবে? অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে।